রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। নিউজ 24 সংবাদের সবাইকে স্বাগত। সাথে আছে আমি আকাশ এহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। করোনাকালে মাস্ক দুর্নীতির অভিযোগে সাবেক ছাত্রলীগ নেত্রী শারমিনা জাহানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ। শুক্রবার রাতে তাকে শাহবাগ থেকে গ্রেফতার করার কথা নিশ্চিত করেছেন ডিবি ডিসি আজিমুল হক। তার প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে নিম্নমানের নকল মাস্ক সরবরাহ করেছিল। বৃহস্পতিবার বিএসএমএমইউ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা করে। আগামীকাল তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। এর আগে নিউজ 24 এর রিপোর্টে বেরিয়ে আসে তার নকল N95 মাস্ক সরবরাহের অপকর্ম। মৌ খন্দকার রিপোর্ট। শারমিন জাহান সাবেক ছাত্রলীগ নেত্রী। করোনার প্রকোপের সময় মাস্ক দুর্নীতিতে আরেক নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এক শাখার সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত শারমিন 2016 সালে স্কলারশিপে চীনের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ছুটি নিয়ে পড়তে গিয়েছিল। করোনা ভাইরাসের প্রকোপের কারণে ঢাকায় এসেই চিকিৎসা সরঞ্জামের ব্যবসার নামে শুরু করে মাস্ক দুর্নীতি। নিউজ 24 এর অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে আসে বিএসএমএমইউ এর তার প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনালের নকল N95 মাস্ক সরবরাহের কথা। চীনের 3M কোম্পানির লোগো বসিয়ে নকল মাস্ক সরবরাহ করে আসছিল প্রতিষ্ঠানটি। সংবাদটি প্রচারের পর টনক নড়ে কর্তৃপক্ষের। বৃহস্পতিবার অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারীর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় প্রতারণা মামলা দায়ের করেন বিএসএমএমইউ এর প্রক্টর অধ্যাপক মোজাফফর আহমেদ। জানান, শর্ত অনুযায়ী মাস্ক ও গ্লাভস সরবরাহ করেনি বলেই তাদের বিরুদ্ধে এই মামলা। মাস্ক ছিল না, ওটা ধরনের মাস্ক ছিল না, ভালো ছিল না, ওই জন্যই একটা আমাদের ধরেন ওই যন্ত্র করে করে পরে মিনিস্টার বললো যে না ঠিক আছে, তাহলে সেটা আমাদের জন্য সমস্যা। তো একটা মামলা কালকে হয়েছে আর কি শাহবাগ থানাতে আর কি, একটা প্রতারণা মামলা আর কি। হ্যাঁ, পুলিশ বলছে তদন্ত সাপেক্ষে শীঘ্রই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। ঢাকার জলজট নিরসনে ব্যর্থতার পুরো দায় ওয়াসার, এমনটাই মনে করছেন নগর বিশেষজ্ঞরা। তারা চলতি মেয়াদের পর ওয়াসার এমডির চুক্তি নবায়ন না করার পরামর্শ দিয়েছেন। একই সাথে জলাবদ্ধতা নিরসন ও পয় নিষ্কাশন ব্যবস্থা সিটি কর্পোরেশনের হাতে ন্যস্ত করার সময় হয়েছে বলেও মনে করেন তারা। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। জলাবদ্ধতায় রাজধানীর রাজপথগুলো হয়ে ওঠে জলপথ। একটু বৃষ্টিতেই একে একে ডুবে যেতে থাকে রাজপথ থেকে ফুটপাত, পানি উঠে বহু দোকানপাট, বাড়িঘরে। জলাবদ্ধতা এই নগরীর বাসিন্দাদের জীবনে যেন এক অভিশাপ। বছরের পর বছর ধরে ঘটে যাওয়া অসহনীয় এই ভোগান্তির মুক্তির পথ কোথায়? জলজটে ঢাকাবাসীর এমন অবর্ণনীয় ভোগান্তির জন্য ওয়াসাকেই দুষছেন বিশেষজ্ঞরা। ব্যর্থতার দায় নিয়ে ওয়াসাকে পয় নিষ্কাশন ব্যবস্থার দায়িত্ব ছাড়ার কথাও বলছেন তারা। 63 সনে ওয়াসা তৈরি হওয়ার পরে এই পানির ব্যবস্থাটা বাইরে চলে আসে ওয়াসার মধ্যে। এইখানে এই সমস্যাটা তৈরি হয়েছে। এখন দাবি এসছে, মেয়রগণ চাচ্ছেন যে তাদের হাতেই আবার এই অন্ততপক্ষে পানি নিষ্কাশন ব্যবস্থা, ড্রেনেজ, এটা ফিরিয়ে দেওয়া হোক। এটি কোনো এখনো পর্যন্ত কোনো একটা সুনির্দিষ্ট প্রতিষ্ঠান উপযুক্ত নাই দায়িত্ব, যার কারণে আমরা যেটা দেখতে পাই বিভিন্ন গবেষণায় বিশ্লেষণের প্রযুক্তি করে সমন্বয়হীনতা একে অপরের উপর দোষ চাপানোর বিষয়টা সবসময় একটা প্রভাব ছিল, যেই কারণে এটা মূল দায়িত্ব থেকে দেওয়া হয়। এমনকি ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সহ যেসব পদে এক ব্যক্তি দীর্ঘ সময় দায়িত্ব পালন করছেন, তাদের মেয়াদ না বাড়ানোরও পরামর্শ দিয়েছেন তারা। একই ব্যক্তি দীর্ঘদিন 10-11 বছর ধরে থাকতে পারেন কিনা, এটাতে সেরকম আইনগত তো কোনো বাধা নেই যদি তিনি যোগ্য হন এবং তার যদি নিষ্ঠা থাকে এবং এগিয়ে নিয়ে যেতে পারেন সংস্থাকে, তাহলে তো কোনো অসুবিধা নাই। কিন্তু আমার মনে হয় ওয়াসা নিয়ে এখন প্রশ্ন এসছে। সামনে যে মেয়াদ শেষ হচ্ছে বর্তমান ইনকামবেন্টের 14 অক্টোবরের মধ্যে, তার মধ্যে একজন নতুন যোগ্যতর এবং যথাযথ দক্ষতা সম্পন্ন ব্যক্তিকে এখানে নিয়োগ দিতে হবে। এরপরও এই জলাবদ্ধতা থেকে রাজধানীবাসীর মুক্তি মিলবে কিনা এ নিয়ে সংশয় দূর করতে পারেননি বিশেষজ্ঞরা।
তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। ছোট্ট ভূখণ্ড, অতিরিক্ত জনসংখ্যা আর সীমিত সম্পদের দেশে করোনা বড্ড ভয়ঙ্কর। আবার ঘূর্ণিঝড় আম্পানের রেশ না কাটতেই বন্যার কবলে দেশ। এ তো সংকটের মাঝেও বাতিঘর হয়ে দেশকে আলো দেখাচ্ছেন একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্যোগ মোকাবেলায় তার যোগ্য নেতৃত্ব প্রশংসা কুড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। অর্থনীতিকে সচল রাখতে দিলেন প্রণোদনা। দুর্নীতির বিরুদ্ধে আছে তার কঠোর অবস্থান। তাই দেশবাসীর আস্থার মূর্ত প্রতীক যেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আরো জানাচ্ছেন তানজির মেহেদি। অদৃশ্য করোনা আঘাত হানার পর সাধারণ ছুটিতে ছিল গোটা দেশ। ফলে জনজীবন স্থবিরতা, থমকে যায় অর্থনীতি। শুধু বাংলাদেশই নয়, প্রতিষেধকহীন করোনা পাল্টে দিয়েছে বিশ্ব অর্থনীতির চালচিত্র। হিমশিম খাচ্ছে শক্তিশালী অর্থনীতির দেশগুলো। কিন্তু বাধার দেয়াল ভাঙতে সীমিত সম্পদ নিয়ে রুখে দাঁড়ায় বাংলাদেশ, যার কাণ্ডারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনীতির শঙ্কা কাটাতে ঘোষণা করলেন বিশাল প্রণোদনা। যতদিন না এই সংকট কাটবে ততদিন আমি এবং আমার সরকার আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। সাধারণ ছুটির দিনে বিরামহীন ব্যস্ততায় ছিলেন প্রধানমন্ত্রী। রাত দিন এক করে গণভবন থেকে কাজ করে গেছেন। সংযুক্ত ছিলেন গোটা দেশের সঙ্গে। লড়াকু শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা দেশের গণ্ডি ছাড়িয়েছে অনেক আগেই। কমনওয়েলথ মহাসচিবের কণ্ঠেও ছিল তার প্রতিফলন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানো সম্ভব হলে মানুষের জীবনের ঝুঁকিও কমবে। ফলে অর্থনীতি সচল করার কাজটাও অনেকটা সহজ হবে। মানুষের জীবনের নিরাপত্তা আর অর্থনীতিকে চাঙ্গা রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে প্রচেষ্টা, সেজন্য আমি তার সরকারকে ধন্যবাদ জানাতে চাই। করোনা দুর্যোগে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে 1.5 কোটিরও বেশি স্বল্প আয়ী পরিবারের কাছে। অসহায় মানুষের ত্রাণ নিয়ে দুর্নীতি রুখে দিতেও শেখ হাসিনা ছিলেন কঠোর। আমি এতটুকু ছাড় দেব না, এটা স্পষ্ট। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানের কথা আগেই জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। আর তাই তো করোনাকালে উন্মোচিত হয়েছে দুর্নীতিবাজদের চেহারা। বিতর্কিত স্বাস্থ্য অধিদপ্তরকেও ঢেলে সাজানো হচ্ছে। করোনার গতি না হতেই উপকূলে ধেয়ে আসে ঘূর্ণিঝড় আম্পান। মানুষের জানমাল রক্ষায় অবিচল প্রধানমন্ত্রী নিয়েছেন যথাযথ পদক্ষেপ। রাত জেগে দিয়েছেন মাঠ প্রশাসনের নেতৃত্ব। তার নেতৃত্বেই উপকূলের 24 লাখ মানুষকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। মানুষের জানমাল কতটুকু রক্ষা করা যায় সে ব্যবস্থাটা আমরা নিতে পারি। জলবায়ু উদ্বাস্তু 4000-এরও বেশি পরিবারকে দিলেন ঠিকানা। গড়ছেন পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্প। জোরের সঙ্গে চলছে কাজ। প্রথম পর্যায়ে 600 পরিবারকে দেয়া হচ্ছে ঘর, যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে একটি মানুষও গৃহহারা থাকবে না। এত সংকটের মাঝেও আবার আঘাত হেনেছে বন্যা। প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। প্রধানমন্ত্রীও জানালেন দীর্ঘায়িত হবে বন্যা পরিস্থিতি। কিন্তু হাল ছাড়ার নাবিক তো তিনি নন। আমাদের সে প্রস্তুতি আছে এটা মোকাবেলা করার। দেশপ্রেম, সততা, মানুষের জন্য ভালোবাসা, দূরদর্শী নেতৃত্ব, দৃঢ় মনোবল, এসব গুণাবলী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করেছে অনন্য। আর তাই সবার প্রত্যাশা, সিঁড়ি ভেঙে তিনিই বাংলাদেশকে নিয়ে যাবেন কাঙ্ক্ষিত গন্তব্যে। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। কোভিড-19 মহামারী থেকে ঘুরে দাঁড়াতে দরকার জুৎসু এই সিদ্ধান্ত, এমনটাই মনে করেন সাবেক রাষ্ট্রপতি ও বর্ষিয়ান রাজনীতিবিদ ডক্টর বদরুদ্দোজা চৌধুরী। তার মতে দেশকে বাঁচাতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সকলকে নিয়ে এখনই এগিয়ে আসতে হবে সরকারকে। টেলিফোনে নিউজ 24-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, সংক্রমণ রোধে এই মুহূর্তে থেকেই আইন প্রয়োগ করে সকলকে মাস্ক পরতে বাধ্য করতে হবে। সেই সঙ্গে সর্বোচ্চ সংখ্যক টেস্ট করে প্রয়োজন মোতাবেক কোয়ারেন্টিন ও আইসোলেশনের ব্যবস্থা করা জরুরি। তৌহিদ শান্তর প্রতিবেদন। কোভিড-19 ভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত বুলেটিনে প্রতিদিনই তথ্য তুলে ধরছে। পরিস্থিতি দিন দিন ভয়ঙ্কর হচ্ছে, অথচ বিপুল জনসংখ্যার এই দেশে সাধারণ রোগের চিকিৎসাতেই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে হিমশিম খেতে হয়। আর সেখানে এমন ভয়াবহ ছোঁয়াচে ভাইরাসের আক্রমণ, এর উপর আবার মরার উপর খাড়ারঘা হয়েছে মোহাম্মদ শাহেদ আর তার কুচিকিৎসার রিজেন্ট হাসপাতাল, নকল মাস্ক সরবরাহকারী জেএমআই, ভুয়া কোভিড টেস্টকারী প্রতিষ্ঠান জেকেজি। মানুষের দুর্দশার সুযোগে এমন অন্যায়কে কঠোর হাতে দমনের কথা বলছেন অধ্যাপক ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী। এরা ডাক্তার নামে তো অবশ্যই মানুষ নামের অনেক, এদের ব্যাপারে কি কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।
কঠোর পদক্ষেপ নেওয়া উচিত, দ্রুত বিচারে নেওয়া উচিত। তিনি মনে করেন টেস্টের সংখ্যা বাড়াতেই হবে, স্বাস্থ্যবিধি মানতে সচেতন করতে হবে মানুষকে। এখন সরকারের উচিত হবে মাস্ক ব্যবহারের ব্যাপারে অনেক কঠোর, মাস্ক ব্যবহারের জন্য ফাইন করতে হবে, না ব্যবহার করলে একটা কিছু সঙ্গে সঙ্গে 100 টাকা ফাইন করা উচিত, সেকেন্ড পাবেন 1000 টাকা, আর আপনি 10,000 এবং 7 দিন দেন। এইখানে করা একটা অডিয়েন্স করা উচিত, করতে পারলে বোধ হয় এটা ভয় পেয়ে হলেও করতে। আইসোলেশন এবং কোয়ারেন্টাইন এই দুইয়ের কার্যকর প্রয়োগের কথাও বলছেন অধ্যাপক বি চৌধুরী। সরকারি বেসরকারি অফিসের 50 ঊর্ধ্ব কর্মকর্তা কর্মচারীদের ঘরে বসে কাজ করার সুযোগ তৈরির পরামর্শও দিচ্ছেন তিনি। বিদেশ থেকে যারা এখনো আসছে আগে এসছেন তাদের ব্যাপারে যদি আমাদের কোয়ারেন্টাইন সিস্টেমটা সত্যিকার সফলভাবে কার্যকর করা হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি শুরু করে যত ইউনিভার্সিটি আছে প্রাইভেট প্রত্যেকের হাজার হাজার এবং এখানে খাওয়া দাওয়ার একটা সিস্টেম আছে, এইগুলো সরকার ব্যবস্থা করছেন। প্রবীণ এই রাজনীতিবিদ বলছেন, এই দুর্যোগ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রীয়ভাবে মোকাবেলা করতে হবে। আমার দেশে যখন তখন HIV এইডস ন্যাশনাল কমিটি করা হয়, রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। আরেকবার যখন ভারত থেকে প্লেগ আসছিল তখন একটা কমিটি করা ইমিডিয়েটলি করা হলো এবং রাজনৈতিক সিদ্ধান্ত করা হয়েছে এবং রাজনৈতিক সিদ্ধান্ত অবশ্যই হলো। এগুলো এত দায়ের করতে পারবেন না, যারা রাজনীতি করেন বিশেষ করে সরকারি দল থাকে এই রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে সবাইকে জড়িত করা অবশ্যই। সরকারকে বিশেষ দায়িত্ব দিতে হবে, কিন্তু সবাই মিলে যদি করা যায় তাহলে এটা আরো ভালো থাকবে। সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এগোলে মহামারী মোকাবেলায় দেশ সক্ষম হবে বলেও আশাবাদী সাবেক এই রাষ্ট্রপতি। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। রাত 12টায় তুলে নেওয়া হলো রাজধানীর ওয়ারির লকডাউন। স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআর হতে লকডাউন বর্ধিত করার নতুন কোনো নির্দেশনা না থাকায় তুলে নেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের গণমাধ্যমকে জানিয়েছে, প্রথম ও দ্বিতীয় সপ্তাহের তুলনায় সংক্রমণের হার তুলনামূলকভাবে হ্রাস পাওয়ায় লকডাউন তুলে নেওয়া হচ্ছে। তবে এলাকা জুড়ে সামাজিক দূরত্ব বজায় রাখতেও স্বাস্থ্যবিধি মেনে চলতে স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে মাইকিং করা হচ্ছে। করোনা টেস্টিং বুথ ও ই-কমার্সের মাধ্যমে খাদ্য সামগ্রী সরবরাহ সহ অন্যান্য সেবা 30 জুলাই পর্যন্ত চলমান থাকবে। এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীর ওয়ারিতে গত 4 জুলাই থেকে লকডাউন ঘোষণা করে স্বাস্থ্য অধিদপ্তর। দর্শক, এই মুহূর্তে ওয়ারিতে রয়েছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহমুদ, আপনার কাছ থেকে জানতে যাচ্ছি, ওয়ারির লকডাউন তুলে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, আমরা জানি। এই মুহূর্তে সব প্রবেশ পথ কি খুলে দেওয়া হয়েছে? শুক্রবারেই কিন্তু হচ্ছে যে লকডাউনটি সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু ওয়ারিতে ঢোকার যতগুলো প্রবেশপথ রয়েছে তো সবগুলো প্রবেশপথই কিন্তু হচ্ছে যে খুলে দেওয়া হয়েছে এবং জনসাধারণ যারা রয়েছেন তো তারাও কিন্তু হচ্ছে যে মোটামুটি যাতায়াত করতে পারছেন। তো যে বিষয়টি সেটি হচ্ছে যে 21 দিন টানা লকডাউন ছিল এই ঢাকার 41 নম্বর যে ওয়ার্ডটি, তো এখানে স্বাস্থ্য অধিদপ্তর এবং আইডিসিআর পক্ষ থেকেও কিন্তু নতুন করে লকডাউন বাড়ানো হবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং হচ্ছে যে যে কর্মকাণ্ডগুলো এখানে চলেছে এখানে, তো সেখানে কিন্তু দেখা গেছে যে গত 2 সপ্তাহের তুলনায় তৃতীয় সপ্তাহে এসে সংক্রমণের যে হারটি ছিল হারটিও অনেক কমে গেছে এবং হচ্ছে যে পুরো এলাকাটি যেহেতু নিয়ন্ত্রণের মধ্যে ছিল তো শুরুর দিকে যে করোনা রোগীর সংখ্যা যে পরিমাণে বেশি ছিল সেটি পরবর্তীতে কমে আসে এবং এই 21 দিনের লকডাউনে কিন্তু 309 জনের করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে এবং 80 জনের মধ্যে ফলাফল পজিটিভ এসেছে। তো মোটামুটি সব দিক থেকে কিন্তু প্রস্তুতি ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, তাদের প্রস্তুতি ছিল, পুলিশ প্রশাসন তারাও কিন্তু যথেষ্ট দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছে এবং স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তো তারাও কিন্তু যাতে বহিরাগত প্রবেশ করতে না পারে এবং হচ্ছে যে লকডাউনটি পুরোপুরি বাস্তবায়ন করা হয় তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু হচ্ছে যে কাজ করেছেন। তো এর আগে ঢাকার পূর্ব রাজাবাজার যেটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে পড়েছে তো সেখানেও কিন্তু 21 দিন লকডাউন ছিল। তো পরবর্তীতে এখানে আর লকডাউন বাড়ানো হচ্ছে না, তো নতুন করে রাজধানীতে আর কোথাও লকডাউন করা হবে কিনা তো এই বিষয়গুলো নিয়ে হয়তো বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে হয়তো বা পরবর্তীতে জানানো হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানী ওয়ারি থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। এবার দেশের করোনা পরিস্থিতি। দেশে করোনায় একদিনে আরও 35 জনের মৃত্যু। এ পর্যন্ত মোট প্রাণহানি 2836। নতুন 12,027টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 2,548 জন।
এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে 2,18,658 জন, নতুন 1,768 জন সহ মোট সুস্থ 1,20,976 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। সাধারণ শয্যায় রোগী ভর্তি আছে 2,103 জন এবং ঢাকা মহানগরীর আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 184 জন। সারা দেশে আইসিইউ শয্যা সংখ্যা 532টি, রোগী ভর্তি আছে আইসিইউতে সারা দেশে 306 জন এবং শয্যা খালি আছে 226টি। এদিকে করোনার প্রকোপ থেকে বাঁচাতে বাংলাদেশের 40% মানুষকে নগদ ভাতা দেয়া জরুরি বলে মনে করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। প্রতি মাসে ন্যূনতম 2,100 টাকা করে দেওয়ার সুপারিশও করেছে সংস্থাটি। জাতিসংঘের এই সংস্থা বলছে বাংলাদেশের 6,53 লাখের বেশি গরিব মানুষের নগদ সহায়তা দরকার, যা দেশের মোট জনগোষ্ঠীর 40%-এর কিছুটা বেশি। জরুরি ভিত্তিতে অতি দরিদ্র মানুষকে সাময়িক আর্থিক সহায়তা দিলে করোনা সংক্রমণের গতি কমতে পারে। টেম্পোরারি বেসিক ইনকাম শীর্ষক ওই প্রতিবেদন বৃহস্পতিবার প্রকাশিত হয়। ইউএনডিপি কয়েক মাস ধরে বিশ্বের 60টি দেশের আর্থসামাজিক অবস্থার ওপর কোভিড-19-এর প্রভাব নিয়ে সমীক্ষা করেছে। বিশ্বের 132টি উন্নয়নশীল দেশের 270 কোটি মানুষের নগদ সহায়তা দরকার বলেও প্রতিবেদনটিতে প্রকাশিত হয়েছে। কিছুতেই ঠেকানো যাচ্ছে না করোনা ভাইরাস সংক্রমণ। এরই মধ্যে 1,58,00,000-এ ছুঁয়েছে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা। গত 24 ঘন্টায় সর্বশেষ খবরে মৃত্যু ঘটেছে আরও 3,500-এর বেশি মানুষের। আর 24 ঘন্টায় সর্বশেষ খবরে আক্রান্ত হয়েছে 1.5 লাখেরও বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে নতুন এপিক সেন্টার ক্যালিফোর্নিয়ায় সংক্রমণ এখন বাঁধ ভাঙা। এরই মধ্যে সেখানে বাতিল করা হয়েছে রিপাবলিকানদের নির্বাচনী প্রচারণার অনুষ্ঠান। আর সংক্রমণের দিক থেকেও নিউ ইয়র্ককে ছাপিয়ে শীর্ষে উঠে এসেছে ক্যালিফোর্নিয়া। সংক্রমণে দ্বিতীয় দেশ হিসেবে ব্রাজিল পার করেছে ক্লান্তিকাল। দেশটির রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে মোট আক্রান্ত 23 লাখ ছাড়িয়ে গেছে। বিশ্ব সংক্রমণের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে আবারও একদিনে শনাক্ত হয়েছে 47,000-এর বেশি মানুষ। আর নতুন করে 753 জনের মৃত্যুতে দেশটিতে মৃতের সংখ্যা 31,000 ছাড়ালো। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ব্রাজিল ও ভারত এই মহামারী থেকে উত্তরণ করার সক্ষমতা রাখে। এছাড়া ভাইরাসের সংক্রমণ 4 লাখ ছাড়িয়ে যাওয়ায় স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এদিকে কুয়েতে কারফিউ শিথিলের ঘোষণা দিয়েছে প্রশাসন। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। আবার স্বাগত সংবাদে। নির্বাচন ও আন্দোলন জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপির নেতারা দিগ্ভ্রান্ত পথহারা পথিকের মতো প্রলাপ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি আয়োজিত প্রতিনিধিদের মাধ্যমে করোনা প্রতিরোধ সামগ্রী ও বন্যার্ত জেলাসমূহে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি। প্রত্যাখ্যাত একটি দল, তাদের নেতারা অন্ধকারে গিরিখাতে দিগ্ভ্রান্ত পথহারা পথিকের মতো প্রলাপ বকতে শুরু করেছে। নিজেদের দুর্বলতা ঢাকতেই সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছে। অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের কর্ম গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জাতীয়তাবাদের সাহস যোগাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে সদ্য প্রয়াত এমাজউদ্দিন আহমেদের স্মরণে এক ভার্চুয়াল আলোচনায় তিনি এই মন্তব্য করেন। সকল গণতান্ত্রিকামী মানুষ যারা স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করেন এবং যারা এই দেশকে সত্যিকার অর্থেই একটা উদার রাজনৈতিক একটি লিবারেল ডেমোক্রেসি হিসাবে দেখতে চান, তাদের সকলেই প্রফেসর এমাজউদ্দিন সাহেবের মৃত্যুতে অত্যন্ত শোকাহত হয়েছে। তার লেখা, তার বক্তব্য আমাদের গণতন্ত্রের জন্য যারা সংগ্রাম করছি তাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে। পদ্মা, যমুনা, ধরলা, ব্রহ্মপুত্র সহ প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বিভিন্ন জেলায় পানিবন্দী কয়েক লাখ মানুষ। বন্যা দুর্গত এলাকায় খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট চরম আকার ধারণ করেছে। শুধু আশ্বাস নয়, পর্যাপ্ত ত্রাণ চান বানভাসীরা। প্রতিনিধিদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট।
ফরিদপুরে পদ্মা নদীর পানি বিপদসীমার ১০৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদরপুর, চরভদ্রসন ও সদর উপজেলার শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী। ঘা হয়ে গেছে, চলবে পাই না পানিতে, আর তো কাম তো করতে পারতেছি না। আমরা রান্না খাবার পাই না, না খাই থাই সিরে মিরে খাই মুড়ি খিরি। শরীয়তপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জামালপুরে যমুনা সহ শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এখানকার ৬৮টি ইউনিয়নের মধ্যে ৫৯টি ইউনিয়নই বন্যা কবলিত, পানিবন্দী ১০ লাখ মানুষ। কুড়িগ্রামে নদ নদীগুলোর পানি বৃদ্ধির ফলে তলিয়ে গেছে এ জেলার ৭৫% এলাকা। খাবার বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। তৃতীয় দফা বন্যায় পাট, আউশ ধান, বাদাম সহ বিভিন্ন ফসলি জমি তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক। এদিকে ত্রাণের অভাবে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বানভাসীরা। কি করবো, গরু বাসি না রাস্তায় এসে বাদ কেসে সবগুলো শেষ, বিছন পাচ্ছে তাও শেষ, এলা কি করি খাবো? চেয়ারম্যান মেম্বার কেউ কোনোদিন খোঁজ খবর নেয় নাই। সুনামগঞ্জে অতিবৃষ্টি ও উজানের ঢলে চলতি নদীর বেড়িবাঁধের ৬টি স্থান ভেঙে সলুকাবাদ ইউনিয়নের 10টি গ্রাম প্লাবিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কয়েক দশকের মধ্যে এবার সবচেয়ে দীর্ঘমেয়াদী বন্যার কবলে পড়ায় বাংলাদেশ মানবিক সংকটে পড়তে পারে। বিশেষজ্ঞদের বরাত দিয়ে এমন আশঙ্কার কথা জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসেবে ইতিমধ্যে দেশের ১/৩ এলাকা বন্যা কবলিত হয়েছে। জুলাই মাসের শেষ পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও আশঙ্কা করা হচ্ছে। এদিকে জাতিসংঘ সতর্ক করে দিয়েছে, বলেছে বাংলাদেশে ১৯৮৮ সালের পর এবারই বন্যায় সবচেয়ে দীর্ঘায়িত হতে পারে। স্থানীয় বিশেষজ্ঞদের বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, বন্যা মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি অতীতের চেয়ে এবারে অনেক ভালো ছিল। তবে মহামারীতে স্থানীয় ও জাতীয় সংকটের সমন্বয়ে বন্যা কবলিত এলাকার মানুষ মারাত্মক অভাবের মধ্যে পড়তে পারে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধান সম্ভব নয়। তবে বন্যা নিয়ন্ত্রণে রাখতে সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক পরিকল্পনা নেওয়া ও তা বাস্তবায়নের ওপর গুরুত্ব দিচ্ছেন তারা। একই সাথে শহর রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারের পরামর্শ তাদের। আফরিন আনোয়ারের রিপোর্ট। ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে দেশের প্রধান নদ নদীর পানি বেড়ে দেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নদী তীরবর্তী নতুন এলাকা। করোনা সংকটের মধ্যে পানিবন্দী অবস্থায় সীমাহীন ভোগান্তিতে রয়েছে লাখ লাখ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, ভৌগোলিকভাবেই বাংলাদেশ বন্যাপ্রবণ এলাকা হওয়ায় এ অঞ্চলের মানুষ প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত। বন্যা নিয়ন্ত্রণে তারা অঞ্চল ভিত্তিক সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দেন। একটা পার্মানেন্ট সমাধান হলো যে আমরা বন্যার সাথে অ্যাডজাস্ট করতে শিখেছি, এবং এই অ্যাডজাস্টমেন্ট তখনই আমরা ভালোভাবে করতে পারবো যখন আমাদের সক্ষমতা আমরা বাড়াতে পারবো। উই হ্যাভ টু লিভ উইথ ফ্লাডের সাথে আমাদের অ্যাডজাস্ট করে চলতে হবে, এবং কিভাবে আমরা কত সুন্দরভাবে চলতে পারি এটাই হলো আমাদের জন্য বন্যার সাথে মোকাবিলা করার একমাত্র পথ। অর্থাৎ এমন অবকাঠামো তৈরি করব, এমন ব্যবস্থা, এমন মেকানিজম তৈরি করব যে বন্যা হলেও আমাদের ক্ষতি হয় না, কিন্তু বন্যা আমরা বন্ধ করতে পারবো না। একই সাথে ভৌগোলিক অবস্থা বিবেচনা করে বন্যা নিয়ন্ত্রণে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের কথাও বলেন তারা। বন্যার আগেই শহর রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ শেষ করে বন্যা মোকাবেলায় প্রস্তুত থাকার উপর গুরুত্ব দেন। এটা একটা দেশ হিসাবে ভাবলে চলবে না, এটা একটা অঞ্চল হিসেবে ভাবতে হবে, এবং আমাদের বন্ধু রাষ্ট্রের সাথে এইভাবে আমাদের কথাবার্তা বলতে হবে। পানি ব্যবস্থাপনা, কে কখন পানি ছাড়ছে, কতটুকু পানিকে রিটেন করছে, কখন সেটা ব্যবহার করছে, এটা একটা পরিষ্কার ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা উচিত। দ্বিতীয় কাজ হচ্ছে মানুষের কথা শোনা, বিজ্ঞানীদের কথা শোনা। আমাদের যে যারা ইতিহাস থেকে বলছে যে এখানে ভাঙবে, সেই কথাটা আমাদের শোনা উচিত, আর মানুষকে ইনভলভ করা উচিত। পাশাপাশি বন্যার পর কৃষি সহ ক্ষতিগ্রস্ত সেক্টরগুলোকে পরিকল্পিতভাবে সচল করার তাগিদ দেন তারা। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। এদিকে জলাবদ্ধতা নিরসনে প্রকল্পের কাজ 50% শেষ হওয়ার পরও সুফল পাচ্ছে না চট্টগ্রামবাসী। গেল 4 দিনের ভারী বৃষ্টিতে আবারও জলজটের সৃষ্টি হয়েছে বিভিন্ন স্থানে। এতে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। সংশ্লিষ্টরা বলছেন,
মেগা প্রকল্পের কাজ শেষ হলেই জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে নগরবাসীর। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামবাসীর দুঃখ জলাবদ্ধতা, এবছরও তার থেকে মেলেনি মুক্তি। গেল 4 দিনের ভারী বৃষ্টিতে নগরীর হালিশহর, বাকুলিয়া, আগ্রাবাদ, সুলকবহর, সিডিএ আবাসিক এলাকা সহ বিভিন্ন স্থান হাঁটু পানিতে তলিয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। জলবদ্ধতার জন্য তো আমরা ঘর থেকে বাইরেতেও পাই না, হাঁটু পর্যন্ত পানি। কাল বসে রোদে কোনো খনন করতেছে না, এই খনন তো করতে হবে। মেগা প্রকল্প সৃষ্টি হয়েছে, ওইটার জন্য আমরা কোনো সুফল পাচ্ছি না। সিডিএ জলাবদ্ধতার মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সেনাবাহিনী। এই প্রকল্পের কাজ শেষ হয়েছে 50%। সংশ্লিষ্টরা বলছেন, এই মেগা প্রকল্প ও শাহ আমানত ব্রিজ থেকে কালুরঘাট ব্রিজ পর্যন্ত বাথকাম 4 লেন সড়ক নির্মাণ কাজ শেষ হলেই জলজটের সমস্যা অনেকটাই নিরসন হবে। জলজটটা হচ্ছে তো আপনার বৃষ্টি হলে পানি কিছুক্ষণ থাকে, তারপর চলে যায়। জলবদ্ধতার আরেকটা প্রকল্প আছে, ওইটাও কাজ চলমান। ওইটা কমপ্লিট হলে একদমই আমাদের সেই বাকলিয়া, চাকতাই, মোহরা এলাকা যেগুলি আছে, ওখানেও আর পানি উঠবে না। সেনাবাহিনীর প্রকল্প পরিচালক জানালেন, গেল কয়েক বছরের তুলনায় জলাবদ্ধতা অনেক কম। অতিবৃষ্টির কারণে নিম্ন এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। যেখানে পানি জমে থাকতো, যেখানকার পানিটা খালে আসার জন্য কোনো ড্রেনই ছিল না, এরকম আমরা 10.77 কিলোমিটার ড্রেন আমরা করেছি, নতুন, সম্পূর্ণরূপে নতুন ড্রেন। তো এই নতুন ড্রেন করেছি, প্লাস আমরা রিকনস্ট্রাকশন করছি। তবে বেশিক্ষণ পানি না থাকার জন্য দ্রুত আশেপাশের খালগুলো পরিষ্কার করা হচ্ছে। মানুষের ভোগান্তি কমাতে সেনাবাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গতি ফিরতে শুরু করেছে মেগা প্রকল্পগুলোতে। ধীরে হলেও শুরু হয়েছে রাজধানী এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ। গতি বাড়ানোর চেষ্টা চলছে চট্টগ্রামের কর্ণফুলী টানেল এবং কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পেরও। বিশেষজ্ঞরা বলছে, যে অবস্থা তৈরি হয়েছে তাতে সময় মতো মেগা প্রকল্পগুলো শেষ হওয়া অনেক কঠিন। তারপরও পুরো গতি ফেরাতে সরকারের বিশেষ উদ্যোগ দরকার। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। করোনার প্রভাবে 2 মাসেরও বেশি বন্ধের পর এমন চেহারায় ফিরেছে রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। কর্মব্যস্ততা ফিরছে সরকারের অন্যতম গুরুত্বের তালিকায় থাকা এই মেগা প্রকল্পে। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর কুড়িল এলাকায় চলছে এমন কর্মযজ্ঞ। কিন্তু এই জায়গা ছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত পুরো প্রকল্প এলাকায় কর্মব্যস্ততা খুঁজে পাওয়া কঠিন। প্রকল্প পরিচালক বলছেন, ধীরে ধীরে কাজের পরিধি বাড়ানোর চেষ্টা করছেন তারা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প নির্মাণের টার্গেট 2022 সালের অক্টোবরের মধ্যে। স্বাস্থ্যবিধি মেনে গত 5 মে 2020 থেকে তাদের কার্যক্রম শুরু করেছে। বর্তমানে প্রায় 350 জন লেবার আছে। আমরা আশা করছি যে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবো ইনশাআল্লাহ। করোনার কারণে আগের মতো গতি নেই চট্টগ্রামের কর্ণফুলী টানেল প্রকল্পেও। এর মধ্যে চীন থেকে যেসব সরঞ্জাম আসার কথা, করোনার কারণে তাও খুব একটা আসতে পারছে না। তবে চীনা শ্রমিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বাড়ছে কাজের পরিধি। 2022 সালে এই প্রকল্প শেষের টার্গেট নিয়েই এগোচ্ছে কাজ। আমাদের কাজ 42%-এরও বেশি হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা আশা করতেছি আমাদের যে শিডিউল টাইম, তার মধ্যেই আমাদের টানেলের কাজ শেষ হয়ে যাবে। করোনায় গতি হারিয়েছে সরকারের আরেক মেগা প্রকল্প কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ। জাপানি শ্রমিকরা এখনো বাংলাদেশে না ফেরায় সীমিত পরিসরে চলছে প্রকল্পের কাজ। আমরা অন ট্র্যাক আছি। এই কোভিডের জন্য হয়তো কিছুটা আমরা, যেহেতু কনসালটেন্ট নিয়োগ প্রক্রিয়াটা 1 মাস 2 মাস আমরা পিছনের দিকে চলে গেছি, তো আমরা আশা করছি খুবই সহসা এটা হবে। 17,777 কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া স্বপ্নের এই মেগা প্রকল্প শেষের টার্গেট 2026 সাল। তবে করোনার প্রভাবে সময়মতো মেগা প্রকল্প শেষ হওয়ার ব্যাপারে আশাবাদী নন এই বিশ্লেষক। এই করোনা বাস্তবতায় প্রত্যেকটা চেনের মধ্যে একটা বিরাট বত্তায় হয়ে গেছে। সো টপ থেকে পরামর্শ নাই, বটম থেকে ম্যাটেরিয়াল নাই। এই বাস্তবতায় টাইম ওভাররান হবে নির্দ্বিধায় বলা যায়। টাইম ওভাররান হলে খরচটাও বাড়বে। শুধু এই 3টি নয়, সরকারের অন্য সব মেগা প্রকল্প অচলাবস্থা কাটিয়ে ধীরে ধীরে বাড়াচ্ছে কাজের পরিধি। চেষ্টা চলছে বটে, কিন্তু এখনো পুরোদমে শুরু হয়নি মেগা প্রকল্পগুলোর কাজ। আর তাই নির্দিষ্ট সময়ে এসব প্রকল্প আসলেই শেষ হবে কিনা, সেটি এখনো বড় প্রশ্ন কর্তৃপক্ষের সামনে। সেক্ষেত্রে বাংলাদেশ তো বটেই, একই সঙ্গে উন্নতি দরকার করোনার বৈশ্বিক পরিস্থিতির। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ।
ঈদের এক সপ্তাহ বাকি থাকলেও ক্রেতাদের আশানুরূপ সাড়া নেই রাজধানীর শপিং মলগুলোতে। সাপ্তাহিক ছুটির দিনেও দোকানগুলোতে অনেকটাই ক্রেতা শূন্য পরিস্থিতি বিরাজ করছে। ব্যবসায়ীরা বলছেন, সন্ধ্যা 7টা পর্যন্ত দোকান খোলা থাকলেও দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন পরিশোধে হিমশিম খাচ্ছেন তারা। ক্রেতারা বলছেন, আর্থিক টানাপোড়েনে অনেকেই ক্রয় ক্ষমতা হারিয়েছেন। পরিস্থিতি বিবেচনায় ঈদের আগ পর্যন্ত মার্কেট খোলার সময় বৃদ্ধির দাবি জানিয়েছেন দোকান মালিক সমিতি। সৈয়দ রায়হানের প্রতিবেদন। করোনার বিপর্যয়ের মুখে রোজার ঈদে শপিং মলগুলো বন্ধ থাকার পর ব্যবসায়ীরা ভেবেছিলেন হয়তো এই সময়টায় পুষিয়ে নিতে পারবেন গত 3 মাসের ক্ষতি। চিত্রটি রাজধানীর নিউ মার্কেটের। ঈদের আগের সপ্তাহের ছুটির দিনেও জনপ্রিয় এই শপিং মলের এমন চিত্র ব্যবসায়ীদের কাছে বেশ অপরিচিত। ক্রেতাহীন দোকানে বসে বিক্রেতার কণ্ঠে এখন শুধুই আক্ষেপ আর হতাশা। যেখানে আমাদের 100% কাস্টমার ছিল, এখানে 40%, মানে 60% কাস্টমার নাই। আমরা সপ্তাহে 2-1 দিন বিক্রি করতে পারি কিনা এরকম সন্দেহ হয়ে গেছে। না, পরিস্থিতি এখন খুবই খারাপ, পরিস্থিতি এখনো ভালো হয় না। দোকান ভাড়া দেবো, তারপর নিজেরা চলবো, সে ধরনের ক্ষমতা এখন নাই। ক্রেতারা বলছেন, আতঙ্ক ও আর্থিক টানাপোড়েনে অনেকেই শপিং মলে আসার আগ্রহ হারিয়েছেন। প্রয়োজনীয় অনেক পণ্যই কিনছেন অনলাইনে। শপিং করার জন্য ইনকাম দরকার। ইনকাম আছে কেউ? আর্থিক দিক দিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত, যার কারণে কিনা এই অবস্থা। নগদ টাকা যাদের হাতে ছিল তারা শেষ করে ফেলছে 3 মাসে কেঁদে। এখন তাদের হাতে খুব একটা টাকা পয়সা নাই। এটা হচ্ছে 99% লোকের। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট দোকান মালিক নেতারা বলছেন, বিগত দিনে এতটাই আর্থিক ক্ষতি হয়েছে, চলতি বছরে যা তাদের পক্ষে পুষিয়ে ওঠা সম্ভব নয়। এই মন্দাভাবটা হয়তো বা এন্ড অফ দ্য ইয়ারে যে একটা বেটার পজিশনে আসতে পারে। আর আমরা এখন একটু প্রবলেম ফেস করছি সন্ধ্যা 7টা পর্যন্ত, যেটা সময়টা, এটা আসলে যে কয়দিন আর আছে এটাতে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। ঈদের আগ পর্যন্ত তাই দোকান খোলার সময় বৃদ্ধি করারও সরকারের কাছে আহ্বান তাদের। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। এবারে পশুর হাট নিয়ে আমাদের বিশেষ আয়োজন। জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন কমপ্লিট ফ্যামিলি। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সরকারি ঘোষণা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে পশু কেনা বেচা শুরু হবে বলে জানিয়েছেন ইজারাদাররা। তবে করোনা পরিস্থিতির কারণে কোরবানির পশুর প্রত্যাশিত দাম পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে খামারিদের। এদিকে হাটের চাইতে অনলাইন প্ল্যাটফর্মে গরুর দাম কিছুটা কম বলেও জানায় ক্রেতারা ও দর্শনার্থীরা। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। করোনা পরিস্থিতির কারণে একদিকে রয়েছে কোরবানি পশুর প্রত্যাশিত দাম না পাওয়ার আশঙ্কা, অন্যদিকে স্বাস্থ্যবিধি বজায় রাখার কোনো প্রস্তুতি না থাকার অভিযোগে হাটে না যাওয়ার অনীহা। শুক্রবার এমন চিত্রই পাওয়া গেল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাজারীবাগ ও চকবাজার এলাকার পশুর হাটগুলোতে। এলাকার সচেতন মহল এসব হাটের প্রস্তুতি নিয়ে শঙ্কিত। এছাড়া শিশুদের হাটে প্রবেশের ক্ষেত্রে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মানছেন না ইজারাদাররা। হাটের স্বাস্থ্যবিধি বলতে যে জিনিসটা, যে দূরত্ব বজায় রাখা বা দূরত্ব করা, এই জিনিসটা আমি দেখি নাই আর কি। স্বাস্থ্যবিধির উপরে যে খুব গুরুত্ব আছে জনগণের মধ্যে, তেমনটি লক্ষ্য করি নাই। হাটের যে কর্তৃপক্ষ তারও যেন একটু সতর্ক থাকার এরকম একটু ব্যবস্থা করে। এমনকি এসব হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে অভিযোগ গরু বিক্রেতাদের। তারা যেভাবে আমাকে দেখা দিছে আমরা সেইভাবেই বাসবুট তারাই গাড়ছে, বাসবুট ছাড়া আমরা গাড়ি নেই বাজান। করোনার সময় ঠিক আছে, কারণ করোনার সময় তো দেখি তাও তো একটু আমরা তো বাঁচার চেষ্টা করব। এদিকে ইজারাদাররা বলছেন এসব হাটগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা সহজ নয়। যে কোনো পশুর হাট একটা চ্যালেঞ্জিং একটা বিষয়, তো আমরা সেই চ্যালেঞ্জকে সামনে রেখেই অলরেডি আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। হাটগুলোতে স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করা সম্ভব না হলে করোনা সংক্রমণ বাড়বে এমন শঙ্কা ক্রেতা ও দর্শনার্থীদের। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। সংবাদে আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবারে প্রবাসের খবর।
রাশিয়ায় করোনা ভাইরাসের ভ্যাকসিন অগ্রগতির সর্বশেষ তথ্য নিউজ 24-কে জানিয়েছেন রাশিয়া প্রবাসী চিকিৎসক ইব্রাহিম ইসলাম। ভাইরাসের টিকা আবিষ্কারের পর তা ক্লিনিক্যাল ট্রায়ালে সম্পূর্ণভাবে নিরাপদ প্রমাণিত হবার পর অত্যন্ত দ্রুততার সহিত ভ্যাকসিনটি ডেভেলপ করে তা সাধারণ রাশিয়ান নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টায় আছে। এরকম একটি প্রেক্ষাপটে রাশিয়ান স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো উল্লেখ করেন অ্যাডেনোভাইরাল ভেক্টর বেস ভ্যাকসিনটি রাশিয়ান নাগরিকের উপর প্রয়োগ করা হবে ফেজ 3 ট্রায়াল সম্পূর্ণ হবার পরপর। ভ্যাকসিন বাইরে এক্সপোর্টের জন্য তৈরি করবে এবছরের মধ্যেই। এছাড়া করোনা পরিস্থিতির উন্নতি বিবেচনায় নিয়ে আগামী 1 আগস্ট থেকে ব্রিটেন, তুরস্ক ও তানজানিয়ায় পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে। এছাড়াও রাশিয়ান ফরেন মিনিস্ট্রি ঘোষণা করেছে করোনা পরবর্তীতে রাশিয়ান সরকার বিদেশিদের জন্য ভিসা ফি কমাবে। দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় কঠোর অবস্থান ও এলাকা ভেদে আবারও লকডাউন চালু করেছে অস্ট্রেলিয়া। সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানিয়েছেন সহকর্মী মাসুম বিল্লাহ। মহামারী করোনার দ্বিতীয় ধাপের আক্রমণে জর্জরিত অস্ট্রেলিয়া, বিশেষ করে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য। আজকে সেখানে মোতায়েন করা হয়েছে আর্মি বাহিনীকে। পুলিশকে সকল প্রকার সহযোগিতা করার জন্যই সেখানে আর্মি আজকে মোতায়েন করা হয়েছে। আর্মিকে টহল দিতে দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের বিভিন্ন অলিগলিতে এবং মার্কেটগুলোতে। মেকশিওর করতেছে যারা বাইরে আসতেছে তারা দরকারি ছাড়া যেন বাইরে না আসে, এবং তারা যারা আসতেছে তারা যেন মাস্ক ব্যবহার করে যেন আসে, এটাকে শিওর করার জন্যই কিন্তু আর্মি মোতায়েন করা হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। ভিক্টোরিয়া রাজ্যে গত 1 মাস আগের যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা শুধুমাত্র 130 জন ব্যক্তি ছিল। সেখান থেকে আজকে 6330 জন ব্যক্তি যারা এখন পর্যন্ত হসপিটালাইজ হয়ে আছে, এবং সেখানে দিনকে দিন বেড়ে চলেছে। ভিক্টোরিয়া রাজ্যের প্রিমিয়ার আমাদেরকে জানিয়েছেন এই যে প্রতিদিনের সংখ্যাটা বেড়ে যাওয়ার সবচেয়ে বড় কারণটা হচ্ছে সেখানে যারা করোনা টেস্ট দিয়ে আসার পরে অপেক্ষায় মান ছিল তারা কিন্তু সরকারের নিয়ম ছিল ঘরে আইসোলেশন করে থাকার জন্য, বাড়িতে থাকার জন্য, কিন্তু তারা না থেকে তারা কিন্তু আত্মীয় স্বজন সব মার্কেটে গেছে, লোকজনের সাথে মিশেছে অনেক বেশি করে। পরবর্তীতে দেখা গেছে যে তারা কিন্তু করোনা পজিটিভ হিসেবে তাদের রেজাল্ট এসেছে। এই সংখ্যাটা 98%। করোনার সাথে লড়াই করা সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা ব্যবসা বাণিজ্যে আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে, যার ধারাবাহিকতা আবুধাবিতে আনিসুর রহমানের মালিকানাধীন বিবারিয়া ফুড স্টাফ LLCর উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি জনতা ব্যাংকের সিইও আমিরুল ইসলাম বলেন, করোনাকালীন এ সময়ে দেশীয় ব্যবসা বাণিজ্যের প্রসারে বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক সবসময় প্রবাসীদের পাশে থাকবে। দেশীয় মাছ, মাংস, সবজি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারজাতকরণ ও প্রবাসীদের মাঝে দেশীয় পণ্য পৌঁছে দিতে আবুধাবি প্রবাসীদের সার্বিক সহযোগিতা চান প্রতিষ্ঠানের মালিক আনিসুর রহমান। এই সময় জনতা ব্যাংকের ম্যানেজার আব্দুল হাই, ব্যবসায়ী নূর হোসেন সুমন, রফিকুল ইসলাম, মিজানুর রহমান ও মহিউদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক। নিজেদের তৈরি করোনার টিকা কোভ্যাক্সিন মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করল ভারত। প্রথম দফায় শুক্রবার নয়াদিল্লির এইমসে 5 জন স্বেচ্ছাসেবকের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলে জানা গিয়েছে। তার মধ্যে 30 বছর বয়সী এক ব্যক্তির শরীরে এটি প্রথম প্রয়োগ করা হয়। শুক্রবার দুপুর 1টায় ইন্ট্রামাসকুলার ইনজেকশনের মাধ্যমে ওই স্বেচ্ছাসেবকের দেহে 0.5 মিলিগ্রাম কোভ্যাক্সিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়। আগামী 7 দিন ওই স্বেচ্ছাসেবককে পর্যবেক্ষণে রাখা হবে। ভ্যাকসিনটির প্রথম ও দ্বিতীয় ধাপে হিউম্যান ট্রায়ালের অনুমোদন দেওয়ার পরেই স্বেচ্ছাসেবক চেয়ে আবেদন জানানো হয়েছিল। এ পর্যন্ত প্রায় 3500 জন নিজেদের দেহে কোভ্যাক্সিন প্রয়োগের জন্য নাম লিখিয়েছে। শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে 86 বছর পর আবারও মসজিদ হিসেবে চালু হলো তুরস্কের বিশ্ব ঐতিহ্যে হায়া সোফিয়া। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত জুমার নামাজে মুসল্লিদের সঙ্গে যোগ দেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। উদ্বোধনী নামাজে অংশ নেয়ার সুযোগ প্রায় 1,500 মুসল্লি। হায়া সোফিয়ার আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। তবে সব ধর্মের পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে হায়া সোফিয়া। বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। আল্লাহু আকবার ধ্বনিতে অপেক্ষার অবসান ঘটল তুর্কিবাসীর। 86 বছর পর হায়া সোফিয়াতে নামাজ আদায় করল তুর্কি মুসলমানরা। করোনা মহামারীতে ইস্তাম্বুলের সময় সকাল 10টা থেকে মুসলমানদের আসা শুরু হয় মসজিদে।
এলাকার প্রবেশের আগে 11টি আলাদা বুথে মুসলমানদের প্রবেশের আগে তাপমাত্রা যাচাই করা হয়, নেওয়া হয় নানা সতর্কতা। 86 yıllık hasretimizi bugün gidereceğiz inşallah. আজ আমাদের 86 বছরের অপেক্ষার অবসান হচ্ছে। আমাদের রাষ্ট্রপতি এবং আদালতকে এমন সিদ্ধান্তের জন্য ধন্যবাদ। আবারও ইসলামের বিজয় হলো আজ। Karar verdi. İnşallah bugün Ayasofya'da সামনের সারিতেই উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট এরদোয়ান। এ সময় রাষ্ট্রীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা নামাজে অংশগ্রহণ করেন। প্রায় 1500 বছরের পুরনো হায়া সোফিয়াকে 1934 সালে জাদুঘর ঘোষণা করা হয়, কিন্তু এই মাসের শুরুতে তুরস্কের শীর্ষ প্রশাসনিক আদালত হায়া সোফিয়াকে জাদুঘরের মর্যাদা নাকচ করে দেয়। এরপরই তুরস্কের প্রেসিডেন্ট হায়া সোফিয়াকে মসজিদ হিসেবে মুসলমানদের জন্য উন্মুক্ত বলে ঘোষণা করেন। হায়া সোফিয়াকে জাদুঘর থেকে মসজিদে রূপান্তরিত করা নিয়ে বিশ্ব নেতারা তুরস্কের সমালোচনা করেছেন। তবে সেদিকে কর্ণপাত না করেই এরদোয়ানের এমন সিদ্ধান্তে তুরস্কের উন্মুখ জনতার এমন দীর্ঘদিনের চাওয়া পূর্ণতা পেল। মাসুদ রানা, নিউজ 24। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে যুক্তরাষ্ট্রে ভয়াবহ দ্রুততায় বাড়ছে সংক্রমণ। এই অবস্থায় চীনের প্রতি মার্কিনীদের বাণিজ্য বিরোধের পাশাপাশি যুক্ত হয়েছে এখন ভাইরাসের উৎস নিয়ে সন্দেহ। একই সঙ্গে প্রশ্ন তুলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুসের স্বতন্ত্র ও নিরপেক্ষতা নিয়ে। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সংস্থার প্রধান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হিউস্টনে চীনা কনসুলেট বন্ধের নির্দেশের জবাবে চীনের চেংডু শহরের মার্কিন দূতাবাস বন্ধের নির্দেশ দিয়েছে চীনার পররাষ্ট্র মন্ত্রণালয়। এবারে খেলার খবর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 2020 আসর বসবে সংযুক্ত আরব আমিরাতে আগামী 19 সেপ্টেম্বর। এই আসর শুরু হবে বলে জানিয়েছেন আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পাটেল। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে 8 নভেম্বর। এবারের আসরের 7টি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই, আবুধাবি ও শারজাহ প্রধান 3টি স্টেডিয়ামে। করোনার কারণে আইপিএল এর এবারের আসর হবে কিনা তা নিয়ে ছিল সংশয়। তবে আইসিসি 2020 টি20 বিশ্বকাপ বাতিলের পরই সুগম হয় আইপিএল এর পথ। ডিসেম্বরের 3 তারিখ থেকে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলবে ভারত। এই সিরিজের আগে ও আইপিএল এর পরে যাতে ইন্ডিয়ান ক্রিকেটাররা 14 দিন কোয়ারেন্টিনে থাকতে পারেন তা বিবেচনা করেই 10 নভেম্বরের মধ্যে আইপিএল শেষ করার কথা জানান ব্রিজেশ পাটেল। শেষ করব শিল্প সংস্কৃতির খবর দিয়ে। শুভ্র দেয়ালের এক প্রান্তে প্রাচীন নগরের দিনলিপি, অন্য প্রান্তে নির্মল গ্রামের স্নিগ্ধ রূপ। কোণঠাসা এই নগরীতে এক টুকরো স্বস্তি দিতে পারে এমন কিছু চিত্রপট। আর সে কারণে শিল্পাঙ্গন গ্যালারি আয়োজন করেছে চিত্র প্রদর্শনী ব্রেকিং দ্য সাইলেন্স। শকুন আমির জানাচ্ছেন বিস্তারিত। মেঘমাল্লা, সবুজ অরণ্য, ওদিকে নীলাভ নদীতে নৌকার নাচন, যেন নির্মল গ্রামের স্নিগ্ধ রূপ। ফ্রেমবন্দি এমন সব চিত্র টানানো রয়েছে সাদা ক্যানভাসের দেয়াল জুড়ে। অপর প্রান্তের দেয়ালে শোভা পাচ্ছে প্রাচীন নগরের দিনলিপি, কারুকার্য খচিত পুরনো ভবনের চিত্র। যেন শিল্পীর বিমূর্ত ভাবনার জগতের সাথে প্রকৃতি ও জীবনের আখ্যান মিলেছে এক বিন্দুতে। 6 শিল্পীর আঁকা এমন 32টি শিল্পকর্ম এখন শোভা পাচ্ছে রাজধানীর ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে। অখণ্ড অবসরের একটা সময় সাধারণত তারা কেউ পায় না, তো সেটা পেয়েছে বলে অনেকেই মনোযোগী হতে পেরেছে এবং অনেকে যারা ছবি আঁকা বাদ দিয়েছিল তারা অনেকেই আবার ছবি আঁকার জগতে ফিরে এসেছে। শিল্পীরা মানুষের জন্য ছবি আঁকে, নিজের জন্য ছবি আঁকে, সমাজের জন্য ছবি আঁকে। তো আমরা সেই শিল্পকর্মের ভিতর দিয়ে আমরা সমাজের নতুন একটা রাস্তা খুঁজে পাবো। এই চিত্রকর্মগুলো ওনারা যদি একটু সংগ্রহ করেন, কেনেন, তাহলে হয় কি যে এই আমাদের শিল্পীরা একটু উপকৃত হতে পারেন। প্রদর্শনীর শিরোনাম ব্রেকিং দ্য সাইলেন্স। চিত্র প্রদর্শনীর আয়োজন চলবে 29 জুলাই পর্যন্ত। প্রতিদিন বেলা 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে গ্যালারি। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।